আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শিখাবো হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়, যার টাইটেল হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি এটা কি জিনিস? আমি আগে এটা একটু বুঝিয়ে নেই, হ্যাঁ? জীবনী শক্তির ইংরেজি হচ্ছে যে বায়ো এনার্জি। বায়ো এনার্জি কথাটা থেকে জীবনী শক্তি এসেছে। অর্থাৎ জীবন এবং শক্তির সমন্বিত রূপ। যদি পরীক্ষাতে আসে যে বায়ো এনার্জেটিক্স কাকে বলে বা বায়ো এনার্জি কাকে বলে, তখন তুমি কি বলবা? যে দেখো, একটা প্রাণ যখন শক্তি উৎপাদন এবং শক্তি ব্যবহারের সাথে সম্পর্কিত তথ্যাবলী যেখানে বিশ্লেষণপূর্বক আলোচনা করা হয়, তাই মূলত বায়ো এনার্জি বা বায়ো এনার্জেটিক্স। ঠিক আছে? আচ্ছা, তো এই বায়ো এনার্জেটিক্স এর সাথে সম্পর্কিত মূল তথ্যটাই হচ্ছে শক্তি। আর যে কোনো মানুষকে যদি শক্তির প্রধান উৎস বলা হয়, সে কিন্তু বলবে সূর্য। কেন? সূর্য থেকে কি আসে? আলো। তো সেক্ষেত্রে আলোর মধ্যে কি থাকে? ফোটন। এই ফোটন কণাগুলো বিশ্লেষিত এবং সংশ্লেষিত হয়ে কিন্তু শক্তি তৈরি করছে। তাহলে তোমাদেরকে মোটামুটি একটু জেনে রাখতে হবে টোটালি। দেখো, আমরা একটু মনে মনে ভাবি, খেয়াল করে দেখো যে ডিএনএ এবং আরএনএ এই দুইটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান। এটা তোমরা চেনো, সবাই চেনো না? যে ডিএনএ এবং আরএনএ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান। তো দুইজনের মধ্যেই কিছু উপাদান আছে, ৩টা উপাদান আছে। কি কি দেখো, যে নাইট্রোজেন বেজ, এটা একটা আছে নাইট্রোজেন বেজ। তারপরে দেখো কি আছে, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে সুগার, অর্থাৎ চিনি যেটা। হ্যাঁ, এই ৩টা অংশ মিলে কিন্তু ডিএনএ এবং আরএনএ গঠিত। এখন এখানকার মধ্যে থেকে এই যে নাইট্রোজেন বেজ, এটা মূলত ২ ধরনের। দেখো কি কি, একটা হচ্ছে যে পিউরিন, আর একটা হচ্ছে যে পাইরিমিডিন। ঠিক আছে? এই যে পিউরিন আর এই যে পাইরিমিডিন, এই দুইজন আবার আলাদা আলাদা। কারা কারা দেখো, পিউরিনটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন কি কি? সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এই হচ্ছে যে আমাদের বর্ণনা। এখন এই পিউরিনের মধ্যকার এই অংশ, এটা অ্যাডেনিন, অ্যাডিনো শব্দ থেকে এসেছে। এই যে সি সাইটোসিন, সাইটো শব্দ থেকে এসেছে। এই যে থায়ামিন, থাইরয়েড গ্রন্থি থেকে এসেছে। ইউরাসিল, ইউরো শব্দ থেকে এসেছে। বাট গুয়ানিন সম্পর্কে একটা গল্প আছে, আমি তোমাদেরকে বলি। দেখো, পাখি বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করত। একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই গুয়ানিন নামটা দিয়েছেন। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে গুয়া মানে কি, তাহলে কিন্তু তোমরা কি বলবা? যে জানি না, বা তুমি যেটা জানো সেটা উত্তর দিবা। এটা একটা মজার বিষয় অ্যাকচুয়ালি। এই শব্দটা এসেছে একটা পাখি যার নাম হচ্ছে বাদুড়। বাদুড় কিন্তু একটা স্পেশাল পাখি। এটা কি? আমরা যদি জানি যে এর কোনো পায়ুপথ নাই। কি নাই? পায়ুপথ নাই। তো পায়ুপথ নাই, তাহলে কি করে? যে স্থান দিয়ে খায় সেই স্থান দিয়েই মলত্যাগ করে। তাহলে এখন প্রশ্ন হলো যে তাও মলত্যাগ করে, এদের একটা নির্দিষ্ট স্টাইল আছে। স্বাভাবিকভাবে মলত্যাগ করে না। কি করে? উড়তে উড়তে মলত্যাগ করে। তো বাদুড়ের পরন্ত মল। এক কথায় বিজ্ঞানী বাদুড়ের পরন্ত মল থেকে উনি গুয়ানিন নামটা করেছেন। তা আমাদের মূলত এই পিউরিন এবং পাইরিমিডিনের কোনো উপাদানকে নিতে হবে না, একটা উপাদান ব্যতীত, সেটা কি? অ্যাডেনিন। তোমরা একটু মনে রাখবা যে এই যে অ্যাডেনিন, এই অংশটুকু একটা নাইট্রোজেন বেস। এই অংশটুকুর সাথে যদি আমি একটা সুগার অ্যাড করি, কি সুগার? ২ ধরনের সুগার পাওয়া যাবে। ডিএনএ তে পাওয়া যাবে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ তে পাওয়া যাবে হচ্ছে রাইবোজ সুগার। তো তোমার যেটা ইচ্ছা, যা খুশি, শরবত বানাও না? শরবত বানানোর সময় চিনি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দিতে হয়। তো এরকম একটা অ্যাডেনিনের সাথে তুমি যতটুকু সুগার অ্যাড করতে পারো করে নাও। যেকোনো একটা সুগার, সেটা ডিঅক্সিরাইবোজ হতে পারে, রাইবোজ হতে পারে। যদি সুগারটা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে অ্যাডেনিন প্লাস সুগার মিলে তৈরি হয়ে যাবে, দেখো, নতুন একটা উপাদান তৈরি হবে যার নাম হবে অ্যাডিনোসিন। ওকে? তাহলে আমি আবার বলছি পুরো প্রক্রিয়াটা দেখো। অ্যাডেনিনের সাথে একটা সুগার অ্যাড করলে প্রক্রিয়ারত অবস্থায় একটা নতুন উৎপন্ন পদার্থ তৈরি হবে যার নাম হবে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে আবার আমি এই যে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ বলতে কি? একটা দল বোঝায়। এটা ১ হতে পারে, ২ হতে পারে, ৩ হতে পারে। যদি আমি একটি ফসফেট গ্রুপ অ্যাড করি
তাহলে এই অ্যাডেনিনটা হয়ে যাবে হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট। ঠিক আছে, এটাকে আমরা সংক্ষেপে এএমপি বলতে পারি। একইভাবে যদি দুইটি ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি অ্যাডিনোসিন, হ্যাঁ, ডাইফসফেট। তাহলে এটাকে আমরা বলতে পারি এডিপি। সর্বশেষ যদি তিনটি ফসফেট অ্যাড করি তাহলে এটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা এটিপি বলে আখ্যায়িত করছি। তাহলে সর্বশেষ যে এটিপি তৈরি হয়েছে, এই এটিপিটাকে আমরা একটু ব্যাখ্যা করব। দেখো, প্রথমত এই পাশে আমি যদি একটু ব্যাখ্যা করি, এই এটিপিটাকে যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, আমরা দেখলাম যে এটিপিটা তৈরি হয়েছে মূলত, দেখো এটিপিটা তৈরি হয়েছে মূলত একটা এডিপি এর সাথে একটা নতুন অজৈব ফসফেট বা পিআই অন্তর্ভুক্ত করার ফলে এটি তৈরি হয়েছে। তো আমরা আমাদের যখন যেটা প্রয়োজন পড়ে, ধরো তোমার একটা পেন্সিল প্রয়োজন পড়ছে, 10 টাকা দিয়ে একটা পেন্সিল কিনে নিয়েছো, একটা খাতা প্রয়োজন পড়ছে, 10 টাকা দিয়ে একটা খাতা কিনছো। তো আমার দেহের মধ্যে যখন শক্তি প্রয়োজন পড়ে তখন এটিপি কি হয়ে যায়, ভেঙে এডিপি প্লাস পিআই এ পরিণত হয়। এই প্রক্রিয়ার একটা নাম দেওয়া হয়েছে কি, দেখো, ডিফসফোরাইলেশন। তাহলে ডিফসফোরাইলেশন প্রক্রিয়া। এটা যদি ঠিক আমরা বিপরীত কথাটা বলি তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, দেখো, ডিফসফোরাইলেশন এর বিপরীত প্রক্রিয়া হলো ফসফোরাইলেশন। এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই এডিপি আর অজৈব ফসফেট ডিফসফোরাইলেশনের ক্ষেত্রে দেখো উৎপাদ আকারে কাজ করেছে, কিন্তু এর বিপরীত প্রক্রিয়া ফসফোরাইলেশনে এই এডিপি আর অজৈব ফসফেটটা কিন্তু আর উৎপাদ আকারে কাজ করবে না, তখন বিক্রিয়ক আকারে কাজ করবে এবং উৎপাদ আকারে কাজ করবে তখন এটিপি। অর্থাৎ এরা দুইজন যুক্ত হয়ে এটিপি তৈরি করবে, আর যখন প্রয়োজন হবে তখন এটিপি ভেঙে এদের দুইজন তৈরি হবে। তো তাহলে বিষয়টা কি অনেকটা টাকা খরচ করার মতো হলো না? দৈনন্দিন জীবনে আমরা যখন যখন প্রয়োজন পড়ে তখন টাকা খরচ করি না? তো ওইরকম বিষয়টা হলো না। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটিপির প্রক্রিয়াটা, এজন্যই কিন্তু এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। এটা ছিল তোমাদের জীবনী শক্তির অধ্যায়ের প্রথম টপিক। ঠিক আছে, আশা করি তোমরা এটিপি সম্পর্কিত সকল তথ্যাবলী বুঝতে পেরেছো।